বক্তৃতা দিবা না কথা বলবা? কথা বলবো। কথা বলবা। তা এমনি জীবন কেমন তোমার? না 700 কোটি মানুষ পৃথিবীর। জীবন অনেক সুন্দর, আমি বলবো জীবন অনেক অনেক সুন্দর, এবং আমাদের জীবন একটাই। সুতরাং যেভাবে আছি সব সময় এর সর্বোচ্চ কিভাবে জীবন থেকে পাওয়া যায় সেই চেষ্টা আমি সবসময় করি, এবং আমার কাছে মনে হয় জীবন অনেক সুন্দর। আমার কাছে যা আছে আমি আল্লাহর অশেষ রহমত। জীবন অনেক সুন্দর। তোমার কাছে আদিব? আমিও নাফিসের সাথে সম্পূর্ণ একমত যে জীবন অনেক সুন্দর। জীবন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার একটি আমাদের প্রতি একটি গিফট, তার একটি উপহার, এবং এই উপহারের প্রতিটা মুহূর্ত আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু প্রতিটা মুহূর্তই অ্যাকচুয়ালি একটা আশীর্বাদ হিসাবে আমাদের কাছে আসে। এবং আমাদের চেষ্টা করা উচিত যে সবসময় এই জীবনের প্রতিটা মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার করার জন্য, এবং যা আছে তা নিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকার জন্য। যা নেই তা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তোবা আমরা হতাশায় নিমজ্জিত হয়ে যাব। তাই সবসময় ইতিবাচক চিন্তাই আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে। ইয়াস, পারে। কিন্তু তার আগে বলি যে এখানে ডাক্তার কয়জন আছেন আমি জানি না, কিন্তু আমি একজন সিনিয়র চিকিৎসক হিসাবে এইটুকু জানি যে এমআরসিপি শব্দটা একটা স্বপ্নের মতন অনেকের কাছে। বাংলাদেশের চিকিৎসকদের কাছে অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। 3টা পর্ব পাশ। বাংলাদেশে প্রথম আর দ্বিতীয় পর্বের পরীক্ষা হয়, তৃতীয় পর্বের পরীক্ষাটা বাংলাদেশে হয় না, বাইরে হয়। বাইরের মধ্যে সবচেয়ে কাছে ভারতে। এই ডিগ্রিটা অর্জন করার জন্য প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর মেধা লাগে। কোনটা বেশি লাগে? আমার কাছে মনে হয় দুটোই, একটাকে বাদ দিয়ে আরেকটা বোধহয় সম্ভব না। শুধু মেধা দিয়েও যেমন সম্ভব না, শুধু পরিশ্রম দিয়েও না। এখন ধরো একজন মানুষের মেধা কম, পরিশ্রম বেশি, সে কি এটা দিয়ে পার হতে পারবে? এটা সে যদি সচেষ্ট হয়, সঠিক পথে যায় এবং যথেষ্ট পরিমাণে যেটা পরিশ্রম করে, হয়তোবা তার বেশি একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার, কিন্তু আমার কাছে মনে হয় হয়তো সম্ভব। পরিশ্রম দিয়েও সম্ভব, মেধা একটু কম হলেও। আবার মেধা একটু বেশি হলে পরিশ্রম হয়তো একটু কম লাগতে পারে, তাই না? পরিশ্রম কম দিয়ে বোধহয় সম্ভব না কোনোভাবেই। তবে মেধা অবশ্যই প্রয়োজন, কিন্তু একটা লিমিটের ওপরে তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তার নিচে হলে হয়তো সম্ভব না। তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি আমার কাছেও একই জিনিসই মনে হয়, তবে আমার কাছে সবসময় মনে হয় যে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাটা অনেক বেশি। মানে এই কারণে যে মেধার ঘাটতি পরিশ্রম দিয়ে পূরণ করা যায়, কিন্তু পরিশ্রম যদি কম থাকে, সেটা যতই মেধা থাকুক না কেন, সেটা দিয়ে পূরণ করা যাবে না। সুতরাং সবসময় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, জীবনের এমআরসিপি হোক বা অন্যান্য যেই পরীক্ষাই হোক না কেন, জীবন যখন যেই চ্যালেঞ্জ আমাদের দিকে ছুড়ে দেয়, সেই চ্যালেঞ্জ মুখোমুখি হতে গেলে আমাদের মেধার চেয়ে পরিশ্রমটাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এবং পরিশ্রমের শক্তিতে অনেক কিছুই জয় করা যায়, যেটা শুধুমাত্র মেধা দিয়ে হয়তোবা সম্ভব হবে না। তুমি বারবার চ্যালেঞ্জের দিকে যাচ্ছ, আমি কিন্তু চ্যালেঞ্জের দিকে যাচ্ছি না। আমি জীবনের মধ্যেই থাকতে চাচ্ছি প্রথমে। তো কারণ এখানে যারা বসে আছেন তাদেরও প্রত্যেকের জীবন, এবং আমি যেটা বলেছিলাম 750 কোটি মানুষের জীবন, প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকতে পারে। প্রথমেই শুরু করেছি যে জীবন খুব সুন্দর, কিন্তু এই যে রোগীগুলো যাদেরকে দেখো,
তাদের তো ভোগান্তি আছে। এই ভোগান্তিগুলোর প্রয়োজন কতটুকু জীবনে? জীবনে ভোগান্তির প্রয়োজন আমি ঠিক বলবো না, তবে ভোগান্তি জীবনের একটি অংশ। কারণ অনেকেই জীবনকে জীবন অবশ্যই সুন্দর, তবে জীবন মানে যে একটা সুন্দর স্বপ্ন যেখানে সব কিছুই একদম পারফেক্টভাবে হবে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় না। বরং আমার কাছে মনে হয় যে জীবন একটি পরীক্ষা। আর যে পরীক্ষা সবসময় কঠিন হয়, পরীক্ষা কখনো আসল পরীক্ষা কখনো সহজ হয় না। তো সুতরাং যদি কেউ আশা করে যে জীবন মানে একটি সুন্দর স্বপ্নের মতো হবে সবকিছু, যেখানে সবকিছু একদম পারফেক্ট ভাবে হবে, তাহলে সে ভুল ভাবছে বলেই আমার কাছে মনে হয়। প্রত্যেক জীবনের একটি অংশ হিসাবেই রোগ শোক, নানা রকম ঝামেলা ভোগান্তি এগুলি থাকবে। আর এগুলোকে জয় করেই মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে হয়তোবা জীবনে একটি পর্যায়ে এসে থেমে যেতে হয় এবং জীবনের প্রকৃত যে অর্থ সেটাকে অনুধাবন করা কষ্ট হয়ে দাঁড়ায়। এটা কি বিশ্বাস না একাডেমিক কথা? আমার কাছে এটা ডেফিনেটলি একাডেমিক কিছু কথা এখানে তো থাকবেই, তবে আমি এটি আমার কাছে অন্তর থেকেই বিশ্বাস করি। কারণ আমার কাছে মনে হয় যে ভোগান্তিকে জয় করতেই হবে, না হলে কখনো একটা সময় আসে যে যখন পিঠ দেয়ালে গিয়ে ঠেকে, তখন পিছনের দিকে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। তখন যদি ভোগান্তিকে জয় করে সামনের দিকে আগানো না যায়, তাহলে জীবনের ওই পর্যায়ে থেমে যেতে হবে। আর কিন্তু জীবন কখনো থামতে চেয়েছিল, থেমে যেতে চেয়েছো? অবশ্যই, মানে আমার কাছে গত 10 বছরে 7-8 বছরে এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে যে জীবনের আমি আর পরের দিনটা দেখতে চাই না, বা জীবন এখন থামলে হয়তোবা আমি আল্লাহ তাআলার কাছে এবং সৃষ্টিকর্তার কাছে হয়তোবা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এই জায়গাটায় আমি শুধু এই জায়গাটাতেই যদি থাকি, এই জায়গাটা আমাদের অনেকেরই জীবনে আসে, তাই না? বোধহয় তোমাকে হয়তো তুমি সাহসী, তোমার স্ত্রী সাহসী, দুজন সামনাসামনি বসে মুখোমুখি আমরা এত খোলাখুলি কথা বলতে পারছি। বেশিরভাগ ক্ষেত্রে এই আলোচনাটা করা যায় না অনেকগুলো কারণে। কিন্তু আমি যদি এই জায়গায় একটু তোমাকে থামিয়ে নাফিসার কাছে যাই, যে এই যে থেমে যাওয়ার সময় আসে মানুষের জীবনে, মনে হয় আর পারা যাচ্ছে না, এইবার এনাফ ইজ এনাফ, তাই না? তো এরকম তো এসছে। তা এখন সব মানুষের জীবনে তো আর একটা করে নাফিসা নাই, হ্যাঁ? তো যে এই 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 জায়গাটা থেকে উঠে, আমি তোমার কথা জানি, তুমি বারবার করে কৃতজ্ঞতা জানাও, ধন্যবাদ জানাও, আমি মাঝে মাঝে দুই একটা দেখি, একটু মনে মনে হাসি আর কি। কিন্তু এই হাসি মানে স্নেহের হাসি, কোনো কটাক্ষ করে হাসি না। কিন্তু এই যে এই থেমে যাওয়ার জায়গা থেকে উঠে আসার যে জায়গাটা, এই জায়গাটাকে একটু বলবা নাফিসা? অনেক সময় কষ্ট অনেক, বা শারীরিক হোক মানসিক হোক, অনেক এতটাই বেশি হয়ে যায় যে আমরা হয়তো আমাদের অনেক সময় মনে হতে পারে যে জীবনের শেষ বোধহয় এখানে হলেই আমার জীবনটা যতটুকু ছিল এখান থেকেই হলে আমি হয়তো অনেক শান্তি পাবো। কিন্তু আমার ক্ষেত্রে ওর থেকে একটু আলাদা যেটা, সেটা হচ্ছে ওকে এই কষ্টের মধ্যে থেকেও সামনে কিভাবে নিয়ে যেতে পারি সেটা। এখানে কষ্টটা আমি যদি বলি যে শারীরিক যে কষ্ট, সেই কষ্টটা ঠিক আমি কিন্তু বোধ করছি না, আমি দেখছি
আমি হয়তো এখানে একজন দর্শক ছিলাম, এবং কিভাবে এই কষ্ট মধ্যে থেকে ওকে কিভাবে মানে ওর যেটা বললো যে থেমে যেতে চাওয়া, ওকে যেন কোনোভাবেই ও থামতে না চায় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটা শুধু যে আমি বলবো না যে আমার একার চেষ্টা ছিল, অবশ্যই সাথে আমাদের যারা আরও পরিবার ছিলেন, খুব কাছের কিছু বন্ধু বান্ধব ছিলেন, এটা সবাই আমাদের মিলিত একটা চেষ্টা ছিল এবং এখনও আছে। সুতরাং এখানে আমার নিজের থেমে যাওয়ার, আমি যদি নিজে থেমে যাই সেক্ষেত্রে আমার আগে দেখতে হবে যে ওর একটা থেমে যাওয়া বা ওর একটা পতন তার অনেক পরে হয়তো আমার হতে পারত, কিন্তু আমি আগে আমার সবচেয়ে কাছের বা প্রিয় যে মানুষ, আমি তার পতনটা আমি আগে দেখব। সুতরাং আমার এবং আমার আশেপাশের অনেক পরিবারের সে সর্বোচ্চ প্রচেষ্টা ছিল যে যেন এই থেমে কখনো ও যেতে না পারে। মনে আসতে পারে এক দুইবার, কিন্তু সেটা যেন ক্ষণিকের চিন্তা হয়। কিন্তু পরিবেশ, ধরো সবাই তো ঠিক অনুকূল পরিবেশ সবসময় পায় না। ও যেমন তোমার কথা বলে, ওর পরিবারের কথা বলে, তুমিও সেই কথাটাই টানছো, কিন্তু সবাই তো ঠিক সেই পরিবেশ নাও পেতে পারে। কিন্তু সেই মানুষটার নিজের ইননেট, যেটাকে আমরা শব্দটা ব্যবহার করি, ভেতরের থেকে কি কোনো কিছু আছে, কোনো কম্পোনেন্ট আছে যেটা ভিতর থেকে আসতে হয়, তা না হলে পরে আগানো যায়ই না? সেটার কথা মানুষের ভেতরে কি এই ধরনের কোনো কিছু? সেটা অবশ্যই, কারণ একসময় যদি যেই মানুষটা সে নিজে যদি চেষ্টা না করে, জিনিসটা যদি তার নিজের ভেতর থেকে না আসে, আশেপাশের যারা থাকেন তারা খুব বেশি দিন সেই চেষ্টা মানে সামনে নিয়ে যেতে পারে না। তাকে নিজের ভেতর থেকে অবশ্যই থাকতে হবে যে আমাকে সামনে যেতে হবে। যত প্রতিকূলতাই থাকুক, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন সেটা এই প্রতিকূলতার মাঝেও আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা জীবন অনেকভাবেই একটা জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একটা মানুষের সার্থকতা বা সফলতা শুধুমাত্র কয়েকটা অর্জনের মধ্যে দিয়ে না। আমার মনে হয় যে এটা নিজের একটা মানুষের ভেতর থেকে এটা আসতে হবে, এবং এটা আমার মনে হয় যে এটা মানুষের ছোটবেলা থেকেই বোধহয় কারোর মধ্যে তৈরি হয় আস্তে আস্তে করে। সেটা হয়তো বা আমরা নিজেরাও বুঝতে পারি না। যখন এরকম একটা বিপদের বা কষ্ট বা একটা দুর্যোগের মধ্যে পড়তে হয়, হয়তো বা তখনই সেটা নানানভাবে প্রকাশ পায়। এখন হয়তো ও ভাবছে বা সবাই বলছে আমি বা পরিবার ওর সাথে ছিল, কিন্তু আমার বিশ্বাস এবং আমার ধারণা যদি এমনটা নাও হতো, ও আল্লাহর রহমতে কোনো না কোনোভাবে তার মানে এটা মানুষের যে মানবিক যে উপাদানগুলো দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, তার মধ্যে এই জায়গাটাকেও দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে এটা আমাদের পরিপার্শ্বের মানে সব কিছুর সাথেই মানুষ যখন বড় হয় আস্তে আস্তে এটা তার মধ্যেই মানে তৈরি হয়। এটা ধীরে ধীরে এটা বড় হয় এবং এটা হয়তো সুপ্ত অবস্থায় থাকে, কখনো সেটা কারো মধ্যে থেকে প্রকাশ পায়, সে কখনো হয়তো প্রকাশ পায় না, কিন্তু এটা আছে এবং এটাকে লালন করতে হয়। আদিব, কি বলবা? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি যে একটা কঠিন একটি পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য কিছু ইনেট কিছু গুণাবলীর প্রয়োজন, এবং সেই গুণাবলীগুলো কিছুটা হয়তো বা আমাদের হয়তো আমাদের জন্মের সাথে সাথেই আমাদের মধ্যে কিছুটা চলে আসে, কিন্তু তার চেয়ে বেশি সেটাকে হয়তোবা আমরা যখন বড় হই তখন সেটাকে আস্তে আস্তে গ্রুমিং করার প্রয়োজন পড়ে, এবং সেই গ্রুমিংটা হয়তোবা একদম যে নিজের ইচ্ছায় হয় তা না, এটা পারিপার্শ্বিক যে পরিস্থিতি থাকে তার সাথে মোকাবেলা করতে করতেই এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এবং এই যে কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা
হয়তোবা সবসময় প্রয়োজনও পড়ে না, যে ওই পরিস্থিতির উদয় হয় না যে হয়তোবা এরকম মোকাবেলা করতে হবে, কিন্তু যখন সেই দুর্যোগ এসে উপস্থিত হয় তখন এই ক্ষমতা যদি আগে থেকে ভিতরে থাকে এবং সেটার প্রকৃত যদি বিকাশ মানুষ করতে পারে, তাহলে তখন সেই দুর্যোগ মোকাবেলা করা অনেক সহজ হয়ে দাঁড়ায়, অনেকটাই সহজ হয় আগের মনে হয়। আচ্ছা, চিকিৎসক হিসাবে তা আমাদেরকে তো অন্য মানুষদের যখন এরকম দুর্যোগের সময় হয় কিংবা ভোগান্তির সময় আসে তখন তো আমাদের মোকাবেলা করতেই হয়, তাই না? পাশে তো থাকতে হয় রোগীর। তো এই যে আমাদের 5 বছরের মেডিকেল সায়েন্সে যেগুলো একেবারেই পড়াইলো না, এটা নিয়ে তোমার কিছু মনে হয়েছে কখনো? ধরো আমরা কখনোই আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সে ডেথ অ্যান্ড ডাইং পড়াই না, তাই না? এন্ড অফ লাইফ পড়াই না, সাফারিং পড়াই না, সোশিওলজি পড়াই না, অ্যানথ্রোপোলজি টাচও করি না। এটা কি ঠিক? হোয়াট ইজ হিউম্যান বিং সেটাও পড়াই না, একেবারেই পড়াই না। কিন্তু আমরা কি অদ্ভুত অদ্ভুত সমস্ত সিনড্রোম পড়াই পর্যন্ত, যেটা জীবনে একবারও দেখি না, অথচ এই সমস্ত জিনিস। কিংবা ধরো শুধু একটা ছোট্ট কম্পোনেন্ট বলি, পেইন, যেটার তুমি খুব ভীষণভাবে বুঝো, ব্যথা কাকে বলে না। এই যে ডাক্তারি MBBS 5 বছরে কি কোনোদিন পেইনের কিভাবে ম্যানেজমেন্ট করতে পড়ানো হয়েছে? মনে পড়ে তেমন কিছু? আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে পেইন নিয়ে ওভাবে আলাদা আলাদা করে কখনোই তেমন বড় করে কিছু পড়ানো হয়নি। জাস্ট ওই হয়তোবা যতদূর আমার মনে পড়ে যে একটা WHO একটা লেটার আছে, এটুকুই। আর এছাড়া সাফারিং নিয়ে ডেফিনেটলি আলাদা করে কিছু বলা হয় না, কারণ সাফারিং হয়তোবা শব্দটা মেডিকেল সায়েন্সে আদৌ আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। অদ্ভুত, যে কোনো একটা মানুষ তো যখন হাসপাতালে আসে বা ডাক্তারের কাছে আসে, সে তো কোনো না কোনো একটা সাফারিং নিয়েই তো আসে, সেটা ডায়রিয়াই হোক আর অ্যাকিউট ডিপ্রেশনই হোক, ভোগান্তি। তো আমাদেরকে একেবারেও পড়ানো হইল না, এটা কি ঠিক হলো না ফিসা? আমার কাছে মনে হয় যে এটা বোধহয় আমরা ডাক্তাররা মানুষজনের বা রোগীর সাফারিংসটা আমরা যেন কমাতে পারি, কমানোর জন্যই আমাদেরকে তৈরি করা হয়। সে কারণেই হয়তো বা সাফারিংসটা কি তার থেকে বেশি। তুমি কি একমত যে তুমি যদি নাই বুঝো ঘটো ব্যাপারটা, তাহলে তুমি এটা কমাইতে পারবা? একমত না, কারণ হচ্ছে আমি 5 বছর পড়াশোনা করার পরেও আমি 4 বছর ট্রেনিং বা সাথে ছিলাম। তারপরে আমি প্রায় কয়েক বছর বলতে পারি যে এর থেকেও বেশি সময় আমি ডাক্তার না, আমি রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্ট যেটা আমরা বলি বা পরিবার হিসাবে আমি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় আমি সময় কাটিয়েছি। এবং এই সাফারিংস বা ভোগান্তি, সেটা আমি মনে হয় চিকিৎসক না, আমি রোগী হিসাবে কিংবা রোগীর সঙ্গী হিসাবে বেশি বুঝতে পেরেছি। অবশ্যই এটা বোঝানো উচিত, এটা একটা আমাদের একটা পার্ট হওয়া উচিত। এখন তোমাদের ভাবনাগুলো কিসে, কি ঘিরে আবর্তিত? এখন আমাদের ভাবনাগুলো প্রধানত যে জিনিসগুলোতে আমরা যেই জীবনের যেই বিষয়গুলোতে আমরা পিছিয়ে আছি সেগুলোকে নিয়েই আবর্তিত হচ্ছে। যে জীবনের দীর্ঘ একটি সময়ে আমরা আমাদের বাবা মার উপরে নির্ভরশীল ছিলাম, চিকিৎসা আমাদের ব্যক্তিগত যত খরচাদি আছে সেগুলো আমাদের বাবা মা আমাদেরকে দিয়েছেন, এবং সেটাতে করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে আমি বলবো। এবং আমরা আমাদের এখন সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে হলো এই কষ্টটা কিভাবে কমানো যায়,
কিভাবে আমরা যত দ্রুত সম্ভব সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। কারণ আমাদের দুজনের নর্মাল যে ব্যয়ের বাইরেও আমার চিকিৎসার একটি বিশাল খরচ আছে, যেটা প্রতি মাসে বহন করতে হয়। ওষুধ ছাড়াও অন্য নানা রকম খরচ থাকে, মেইনটেনেন্সের ব্যাপার থাকে। তো সেই খরচগুলো যেদিন আমরা নিজেরা বহন করতে পারবো, আমি মনে করি যে সেদিন একটা মাইল ফলক অতিক্রম করব। এই মাইল ফলকের দিকেই আমরা দুজনে এখন চেষ্টা করছি যত দ্রুত সেই মাইল ফলক অতিক্রম করা যায়। তার মানে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। আমার ক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে বেশ ব্যয়বহুল, কারণ এটা একটি ক্রনিক রোগ আর কি, একটি মানে দীর্ঘস্থায়ী রোগ। তো বেশিরভাগ দীর্ঘস্থায়ী রোগেরই চিকিৎসা সাধারণত ব্যয়বহুল হয়। আর তা যদি এরকম জটিল একটি রোগ হয়, যেখানে অলরেডি আমার 4টি সার্জারি হয়েছে, শরীরে একটি মানে আর্টিফিশিয়াল একটি পাম্প বসানো আছে, এই পাম্পটি ডিরেক্টলি আমার মস্তিষ্কে ব্যথার ওষুধ সাপ্লাই করছে। তো সেই পাম্পটি আবার রেগুলার ওষুধ দিয়ে ফিল আপ করতে হয়। এই ওষুধগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এই ওষুধগুলো আমাদেরকে ইন্ডিয়া থেকে আনতে হয়। শেষ হয়ে গেলে তখন আবার তার মানে শুধুমাত্র ওষুধ আনার জন্য আমাদেরকে যে কোনো একজনকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়ায় গিয়ে নির্দিষ্ট একজন ডক্টর আছেন, যিনি মানে আমাদের স্যারের মতন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বিশেষজ্ঞ, ওনার কাছে এই ওষুধগুলো পাওয়া যাবে। এবং আমাদের মানে প্রেসক্রিপশন না গিয়ে গেলে এই ওষুধগুলো সাধারণ মানুষজনকে দেওয়া হয় না, কারণ এগুলো অত্যন্ত শক্তিশালী ব্যথার ওষুধ। এবং এই ব্যথার ওষুধগুলো সাধারণ মানুষের হাতে গেলে সেটা তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কেউ যদি এটি মানে হঠাৎ করে মানে নিজে ভুল করে খেয়ে ফেলে, তাহলে হয়তো বা তার জীবন সংশয় পর্যন্ত হতে পারে। সুতরাং এটা এতটাই শক্তিশালী। এবং তাই এই যে ওখানে শুধুমাত্র ওষুধ আনার জন্য একটা অন্য দেশে যাওয়া, তারপরে প্রতি মাসে ওষুধটাকে আমাদেরকে এক পাম্পের মধ্যে ফিল আপ করা, এবং তার সাথে সাথে মুখে আমি প্রায় 4-5 রকমের ব্যথার ওষুধ খাচ্ছি। এবং অন্যান্য যে সমস্ত একজন প্যারালাইজ মানুষের নানা রকম প্রতিকূলতা থাকে, সমস্যা থাকে, সেটা তার মানে দেখা যায় যে আমাদের জীবনের প্রতিদিনের যে কার্যক্রমগুলো আছে, যে আমরা যে মানে খাওয়ার পরে যে জিনিসটা ডাইজেস্টেড হয়, তারপরে আমরা যে প্রতিদিন বাথরুমে যাচ্ছি, এই ব্যাপারগুলো আমাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তাও করি না সাধারণ মানুষেরা, কিন্তু একজন প্যারালাইজ মানুষের জন্য সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এবং আমাকে এখন যেহেতু আমরা একটি মুক্ত আলোচনায় আছি, তো আমি মানে মুক্তভাবে মানে এসব ব্যাপারে কথা বলতে চাই। যে আমাকে আমার প্রতিদিন আমাকে 3 থেকে 4 বার ক্যাথেটার করতে হয়, কারণ আমার নর্মালি ইউরিন পাস হচ্ছে না। তো এই ক্যাথেটার করতে গেলে প্রত্যেকবারই ক্যাথেটারটা একটা এমনভাবে করতে হবে যাতে কোনো রকম জীবাণু ভিতরে প্রবেশ না করে। যদি জীবাণু ভিতরে প্রবেশ করে, তাহলে মানে ওই জায়গায় ইনফেকশন হয়ে যাবে। তো এই যে একদম বিশুদ্ধ পরিবেশে যে জিনিসটা করা, এটার জন্য প্রত্যেকবার নতুন এক জোড়া গ্লাস ব্যবহার করতে হয়। ক্যাথেটারটা একদম সেটা প্যাকেট থেকে নতুন ক্যাথেটার বের করতে হবে। তো এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই ছোট ছোট করে খরচের যে তালিকাটা, সেটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আবার যে প্রতিদিন যে আমরা বাথরুমে যাই, এই জিনিসটা আমাদের প্যারালাইজ মানুষদের ক্ষেত্রে নর্মালি হয় না। তো তখন তার জন্য কিছু ওষুধ খেতে হয়, অন্যান্য প্রক্রিয়ার প্রয়োজন হয়। তো এইভাবেই প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু
কিছু না কিছু ভাবে আমাদের সাহায্যের প্রয়োজন হয়, এবং এভাবেই চিকিৎসার খরচটা আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু নাফিসা, এই এই দায়িত্বটা রাষ্ট্রের ছিল না? জি, এটা অবশ্যই আমি তাহলে কি এই এই ক্রনিক্যালি ইল পেশেন্টগুলোর জন্য এই যে বড় বড় হাসপাতাল বানিয়ে রেখেছি আমরা, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল, বিশাল বিশাল কর্পোরেট হাসপাতাল, এগুলোতে এই ধরনের অনেক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত যারা, মানে আমি এখানে একটু সরে যাই, যদি আদিপ তো একা না, এরকম আরো অনেক মানুষ আছে, এবং দেখা যাচ্ছে যে ও খানিকটা প্রিভিলেজড, যে সুবিধা পেয়েছে জীবনে, তোমার সাহায্য সহযোগিতা, বাবা মা, পরিবার পরিজন, বন্ধু বান্ধব হয়তো বা, কিন্তু সবাই তো এরকম না। বাংলাদেশের কত শতকরা কত ভাগ মানুষ এই সুবিধাটা পাচ্ছে, কিন্তু এই দায়িত্ব তো রাষ্ট্রের। জি, অবশ্যই এই দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং একটা পরিবারে যখন একজন পরিবারের একজন সদস্য এই ধরনের একটা ক্রনিক রোগ আক্রান্ত হয়, সেটা তাদের একটা পুরা পরিবারের ওপর একটা মানসিক বিপর্যয়, এবং সেই বিপর্যয় তারা মানে সেই দিক থেকেও, এবং যখন তারা দেখে যে তাদের তাকে বাঁচাতে বা তাকে সাপোর্ট করতে তাদেরকে ধীরে ধীরে আসলে নিঃশেষ হয়ে যেতে হয়। এখন এই দায়িত্বটা অবশ্যই আমি বলবো এটা সরকারের বা পুরো সমাজ গভর্নমেন্টের, ব্যবস্থা। পুরো সমাজ ব্যবস্থার। কারণ তারা তখন তার নিজেদের মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়েই তাদেরকে আবার এই আর্থিক বিপর্যয়, বিপর্যয়ের মানসিক মুখোমুখি হতে বিপর্যয়, হয়, সবগুলোই সামাজিক দিতে হয়। বিপর্যয়, কিছুদিন জি। পরে একা হয়ে যাওয়া, চারপাশে কেউ না থাকা, জি, অবশ্যই। আধ্যাত্মিক বিপর্যয়, এবং নানান প্রশ্ন ভিতরে। জি, এই জায়গাগুলোতে পাশে থাকার জন্য কিছু রাষ্ট্রের সমাজ ব্যবস্থায় কিছু না কিছু তো থাকার কথা। জি, এটা এটা অবশ্যই এদিকে আমি সরকারকে এবং সমাজকে বলবো যে এদিকে যেন সবাই অবশ্যই এগিয়ে তার মানে আসেন। কি আমরা সবাই শুধুমাত্র একটা, মানে গলস্টোন পাইলে খুশি হয়ে সার্জারি করে ফেললাম, একটা সিজার হিস্টেরেক্টমির কিংবা টাইফয়েড হলে ভালো করে ফেললাম? চিকিৎসা বিজ্ঞান কি তাহলে শুধু প্রিভেনশন আর কিওর ওরিয়েন্টেড? চিকিৎসা বিজ্ঞান শুধু কিওর ওরিয়েন্টেড অবশ্যই না। তাদেরকে এই যে এই ধরনের সাহায্য সহযোগিতা, এটা একজন চিকিৎসক তার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু সে- ব্যবস্থাটার ভিতরে তো কোথাও এই জায়গাটা থাকতে হবে তো। জি, এটা এটা সরকারকে, সমাজকে এই দায়িত্ব নিতে হবে। আহ, এটা আমি অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখেছি যে সবাই, আমি একটু যেহেতু প্রসঙ্গ নিশ্চয়ই। আসছে আমি একটু বলি। আমি দেশের বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়েছি, এবং একটা পর্যায়ে আমরা জার্মানিতে যেতে বাধ্য হই, আমি বলবো বাধ্য হই। সেখানে গিয়ে আমি একজন বাঙালি ভদ্রলোকের সাথে আমাদের পরিচয় হয় একটা রিহ্যাব সেন্টারে। উনি ওখানে একজন নার্স, এবং দুর্ভাগ্যজনকভাবে তার যে ছোট বাচ্চাটা, তার বয়স 7 মাস, সে একটি জন্মগত ত্রুটিতে আক্রান্ত এবং তার রিহ্যাবিলিটেশন প্রয়োজন। তাকে এবং তার ওয়াইফ, তাদেরকে গভর্নমেন্ট সেই বাচ্চার সম্পূর্ণ ভরণ পোষণ, এমনকি যেন বাচ্চার সাথে মানে প্রতিটা মুহূর্ত মা বাবা থাকতে পারে, সে কারণে তাদের যে আর্থিক সাহায্যের প্রয়োজন, এবং তাদের আরেকটি বড় মেয়ে আছে, তার সাথেও যেন আরেকজন সোশ্যাল ওয়ার্কার তার মাঝে মাঝে দেখাশোনা করতে পারে। প্রত্যেকটা জিনিস সরকার বা দেশের গভর্নমেন্ট বা সোশ্যাল সিস্টেম সেটা সেই দায়িত্ব নেয়। তৈরি করেছে। জি, কিন্তু তখন আসলে আমার কাছে অনেক প্রশ্ন আসে মাথায় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় এই সব মানুষগুলোকে আমরা কোথায় কোথায় ঠেলে দিচ্ছি, জি, এবং এবং এই পরিবারগুলোকে কে কে একটু পাশে দাঁড়াবে। তো জি, তো এই ব্যাপারে তোমার কিছু মনে হয় যে
কিভাবে আগানো যেতে পারে। ধরো রাষ্ট্র কিচ্ছু করছে না, কিন্তু সমাজ ব্যবস্থায় আমাদের অনেকগুলো ছোট ছোট জিনিস আছে, খেয়াল করে দেখেছো? আমরা অনেক মসজিদ, অনেক মানে ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা অনেকগুলো চালাই না নানানভাবে, ছোট ছোট করে, ছোট ছোট। ওই যে বললাম যে আমার অভিজ্ঞতা হচ্ছে কেরালায়, ওখানে কিন্তু একটা সিস্টেমটা আছে, সেটা হচ্ছে যে সম্পূর্ণ সমাজকে, সমাজের মানুষকে ক্ষমতায়ন করে এই সব জায়গাগুলোকে মোকাবেলা করার চেষ্টা করা। এই ব্যাপারে আমাদের সবার কিছু করণীয় আছে কিনা? আমি প্রথমেই বলবো যে যে কথাটা আমাদের শ্রদ্ধেয় স্যার বললেন, যে আমি ডেফিনেটলি অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই সুযোগ সুবিধাগুলো পাবে না, এবং তখন তাদের জন্য এই সমস্ত দুর্যোগ মোকাবেলা করা ততটাই কঠিন হয়ে দাঁড়ায়। তো আর আমার ক্ষেত্রে হয়তোবা এই পয়েন্টটা পরে ভুলে যাব, তাই আমি আগে বলে নিতে চাই যে আমি আমার এই রোগটার সূচনা হলো একজন চিকিৎসক হিসাবে কাজ করতে গিয়ে, এবং একজন হয়তোবা কোনো এক রোগীর কাছ থেকেই রোগটা আমার কাছে এসেছে, যার ফলে আমার জ্বর হয় এবং অজ্ঞান হয়ে যায়। তো তার মানে হলো যে একজন চিকিৎসক কর্মক্ষেত্রে সবসময় কিন্তু একটা বিপদের সম্মুখীন হচ্ছে। একজন চিকিৎসক ছাড়াও যারা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত থাকে তারাও, সে নার্স হোক বা সে ওয়ার্ড বয় হোক বা যেই হোক না কেন, ফিজিওথেরাপিস্ট হতে পারে। তো কিন্তু আমরা কিন্তু এই দিকটা অতটা নজরে আনি না। দেখা যায় যে হয়তোবা চিকিৎসা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সেটা ডেফিনেটলি তার একটি দায়িত্ব রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা গ্রহণ করাটা বাঞ্ছনীয় বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এখনো এই দিকটা অতটা গড়ে ওঠেনি। এই দিকটা, এই দৃষ্টিভঙ্গিটা আসলে সর্বপ্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। যে যখন দেখা যায় যে একজন অসুস্থ হয়ে যায়, এরকম একটি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়, হোক সেটা হতে পারে আমার মতো প্যারালাইজ, বা হয়তোবা এমনও হতে পারে সেটা ডায়াবেটিস থেকে কোনো একটি সমস্যার সৃষ্টি হয়েছে, যেমন কিডনির সমস্যা, তার হয়তোবা প্রতিদিন ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে। এরকম ঢাকা মেডিকেলে আমরা এরকম অনেক রোগী দেখেছি যারা মানে এভাবে সমস্ত একটি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়ে তারা সমস্ত সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে একটা রোগীর পিছনে খরচ করছে, এবং একসময় খরচ করতে করতে সে টাকাটা একসময় নিঃশেষ হয়ে যায়। তখন তারা আর কিছু করতেও পারে না। দেখা যায় যে একটি রোগীর 3 বার ডায়ালাইসিস প্রয়োজন সপ্তাহে, সে তখন 1 বার ডায়ালাইসিস করতে পারছে, এবং তখন তার ফলে রোগীর স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হতে থাকে। এবং এরকম এমন দেখা গিয়েছে যে টাকা মানে মানুষের পাশে লোকজন এত কম থাকে যে হয়তো আমি এরকম আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখা যে একটা রোগী, সে ডায়াবেটিসে আক্রান্ত, তার ডায়ালাইসিসের প্রয়োজন হয়, তো সেই ডায়ালাইসিস এর টাকা জোগাড় করতে গিয়ে স্ত্রী বাইরে গিয়েছে, রোগীর সাথে কেউ নেই। অথচ রোগী এদিকে ডায়ালাইসিসের অভাবে তার মস্তিষ্কে, আমরা যেটা বলি যে ইউরেমিক এনকেফালোপ্যাথি, অর্থাৎ তার মাথায় মধ্যে, মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে একটি দূষিত পদার্থ জমা হয়ে তার ব্রেন অচল হয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত এই কমপ্লিকেশন থেকে সে মারা যায়। তো সুতরাং দেখা গেল যে আমরা একটি রোগীকে আমাদের সামনে দেখলাম যে সে মারা যাচ্ছে, অর্থ জোগাড় করতে গিয়ে বাইরে গিয়েছে, অথচ আমরা কেউই তার পাশে এগিয়ে আসলাম না, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো এখানে আমাদের হয়তোবা দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার প্রয়োজন। আমাদেরকে, যেটা স্যার বললেন, যে রাষ্ট্র ব্যবস্থা যেখানে হয়তোবা এগিয়ে আসতে পারছে না তার সীমাবদ্ধতার কারণে, সেখানে আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি আমরা
একটি নিজের নিজের যতটুকু শক্তি আছে সেই শক্তিটা যদি ব্যয় করি সমষ্টিগতভাবে, তাহলে কিন্তু সেই শক্তিটাই অনেক বড় হয়ে দাঁড়ায়। হয়তো জাতিগত বা সমষ্টিগতভাবে পারছে না, ছোট ছোট করে হলেও যে যার মতো করে অনেকেই চেষ্টা করছে। পৃথিবী তার মানে কি ওভারঅল কি বেশি নিষ্ঠুর বেশি না ভালোবাসা বেশি? আমি বলবো ভালোবাসা বেশি, তবে নিষ্ঠুরতার শিকার হতে হয়, কিন্তু ভালোবাসা বেশি, অবশ্যই বেশি। পৃথিবীতে ভালোবাসা বেশি, হ্যাঁ। ইয়েস, আমার মনে হয় এতক্ষণ ধরে আমি তোমাদেরকে একটার পর একটা প্রশ্ন করলাম, তোমরা কি আমাকে কোনো প্রশ্ন করতে চাও? আমি প্রশ্ন করতে চাই না, আমি শুধু আমাদের দুজনেরই তোমারটা তুমি বলো। আচ্ছা, আমি আমারটাই বলি। আমার নিজস্ব একটা কথা বা আবেদন আছে আপনাদের কাছে। সেটা হচ্ছে যে, যেটা বললেন, যাদের এই ধরনের ক্রনিক কোনো কষ্ট থাকে বা মানে প্রবলেম থাকে, যদি কোথাও আমাদের কিছু করার সুযোগ থাকে, আমাদেরকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। যেহেতু আপনি অনেক বড় একটা জায়গায় আছেন, যদি কোনো দিন মনে হয় যে আমরা কিছু করতে পারি কোনো মানুষের সাহায্যের জন্য, আমি সেটা করতে চাই, এবং তাহলে আমার জীবনটা মনে করবো সার্থক হয়েছে। এবং তার সাথে আরেকটা উপস্থিত যারা আছেন এবং আমরা যারা আছি, ছোট্ট একটা আবেদন, সেটা হচ্ছে আমরা যেন সবাই নিজেদের একটু চেষ্টা করি নিজেদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে। যারা আমাদের মতো সুস্থভাবে আমাদের যা আছে, যাদের এতটুকু নাই, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হতে, এবং কিভাবে তাদের সহানুভূতিশীল না সমানুভূতিশীল, দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। সমানুভূতিশীল বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং তাদের পথ চলাটা যেন একটুখানি হলেও আমরা সহজ করতে পারি। যেমন আমরা হয়তো অনেকেই এখানে ইঞ্জিনিয়ার আছি, তারা অনেক রাস্তার কোনো ডিজাইন করব, বাসার ডিজাইন করব, অনেকেই হয়তো আর্কিটেক্ট আছি, কিংবা অনেকে এই ধরনের অনেক কাজের সাথে জড়িত। তারা যেন একটু চিন্তা করেন যে রাস্তাটা কি করলে একজন হুইল চেয়ারের মানুষ সেটা ক্রস করতে পারবে। খুব বেশি কিছু পয়সা লাগে না এই চিন্তাটা করতে, তাই না? জি, এই চিন্তাগুলো যেন আমরা একটু আমাদের মধ্যে আনি। বাসাটা যখন আমি বানাচ্ছি, বাসার একটা ওয়াশরুমের দরজাটা একটু যেন একটু বড় করি, যেন হুইল চেয়ারে কেউ একজন সেখানে ঢুকতে পারেন। এরকম করে ছোট ছোট সবগুলা জায়গায় যারা রেস্টুরেন্টের সাথে জড়িত, কোনো একটা রেস্টুরেন্ট বানাচ্ছেন, তারা যেন ভাবেন যে আমাদের এই রেস্টুরেন্টে যদি কেউ হুইল চেয়ারে আসেন, তিনি যেন এখানে নিজের মতো করে একা একা আসতে এবং বের হয়ে যেতে পারেন, তাকে যেন অন্য একজনের সাহায্য না নিতে হয়। আমি তোমার সাথে একদমই একমত। আদিব, তুমি হচ্ছে একদম নিজে ভুগছো এরকম মানুষ। তুমি কি বলবা, পৃথিবীতে ভালোবাসা বেশি না নিষ্ঠুরতা বেশি? না, আমি ডেফিনেটলি নাফিসের সাথে একমত, পৃথিবীতে ভালোবাসা বেশি। এটা তো ভালোবাসা বেশি দেখেই আজকে আমরা সবাই এখানে এভাবে উপস্থিত হতে পেরেছি। নিষ্ঠুরতা যদি বেশি হতো তাহলে হয়তোবা আমাদের মধ্যে অনেকেই এখানে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যেত। আর হয়তোবা গুটি কয়েক মানুষের নিষ্ঠুরতার জন্য অনেক সময় মনে হয় যে পৃথিবীটা অনেক বেশি নিষ্ঠুর, বা পৃথিবীতে আমাদের সাথে যা হচ্ছে অন্যায় হচ্ছে। কিন্তু আসলে এরকম ভাবনা চিন্তা করলে নিজের সাথেই অন্যায় করা হয়। আমাদেরকে প্রতিটা প্রতিকূলতাকে আমাদেরকে এক একটি সুযোগ হিসাবে নিতে হবে, এবং মনে করতে হবে যে হয়তোবা আল্লাহ তাআলার, মানে সৃষ্টিকর্তার কোনো একটি আরো বড় প্ল্যান আছে আমাদের জন্য, যে কারণে উনি আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে বেছে নিয়েছেন এই পরীক্ষার জন্য, তার পিছনে হয়তোবা কোনো কারণ আছে। তিনি হয়তোবা আমাদেরকে পরীক্ষার জন্য
উপযুক্ত মনে করছেন, সেজন্যই হয়তোবা আমাদের পরীক্ষার জন্য বেছে নিয়েছেন। তো সুতরাং সবসময় আর এই জিনিসগুলো অতিক্রম করতে হয়, করতে সবার সহযোগিতার প্রয়োজন হয়। আমাদের আশেপাশে শুধু পরিবারের যে সদস্য তারা শুধু নয়, আমাদের বন্ধু বান্ধব, কাছের মানুষ, অনেকের সাহায্যের মাধ্যমেই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে আমার এই পর্যায়ে আজকের এই আপাত দৃষ্টিতে স্থিতিশীল অবস্থায় আসতে পেরেছি, যেটা একসময় অনেক প্রতিকূল ছিল, সেখান থেকে এখন এই স্থিতিশীল অবস্থায় আসতে পেরেছি। তো এই স্থিতিশীল অবস্থায় আসতে পারার পিছনে অনেক মানুষের ভালোবাসা, অনেক মানুষের অনেক প্রয়াস আছে। সুতরাং ডেফিনেটলি আমি বলবো যে পৃথিবীতে ভালোবাসা বেশি। ধন্যবাদ। এমনি কি তুমি আমাকে কোনো প্রশ্ন করতে চাও? আমি আপনারা কিছু যে বঙ্গবন্ধু যে শেখ মুজিব যে মেডিকেল ইউনিভার্সিটির আপনি যে বিভাগের প্রধান প্যালিয়েটিভ মেডিসিন, সেখানে নিশ্চয়ই আপনার অনেক দীর্ঘস্থায়ী রোগীর সাথে দেখা হয়। তো সেখান থেকে নিশ্চয়ই আপনার অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা আমরা হয়তোবা সেটা অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। সেই অভিজ্ঞতার আলোকে যদি দুই একটা মন্তব্য করেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। অভিজ্ঞতার আলোকে এখানে আমি যদি এই সুযোগটা নিতে চাই আর কি, যে ধরো তুমি খুব ভালো করে জানো যে প্যালিয়েটিভ মেডিসিন বাংলাদেশে কোথাও বিভাগটা নাই। ঢাকা মেডিকেল কলেজ একটু করে চেষ্টা করছে উঠে পা করে দাঁড়াতে। ঘটনাচক্রে আমি 2003 থেকে এই শব্দটার সাথে পরিচিত হই। শব্দটা আমি এর আগে জানতাম না, তখন তো দিনে আমার অনেক বছর হয়ে গেছে পাশ করার। এই সুযোগে একটা আনন্দের জায়গা বলেই ফেলি আমার ব্যক্তিগত। 15 বছরের যাত্রা কিন্তু খুব সোজা ছিল না। শুরু হয়েছিল এই ধরনের প্রশ্ন দিয়ে বন্ধু বান্ধবের কাছ থেকে, যে তোর ধান্দাটা কি বলতো, এই ধরনের শব্দ শুনেছিলাম। তারপরে বিভাগ, তারপরে 5 বছরের রেসিডেন্সি প্রোগ্রাম। আজকে সকালবেলা আমার হাতে একটা চিঠি তুলে দেওয়া হলো যে বাংলাদেশের প্রথম স্বীকৃত অধ্যাপক প্যালিয়েটিভ মেডিসিনের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনার। তো যদি আমার চাকরির বাকি আছে আর মাত্র 2 মাস রিটায়ারমেন্টে যাব আমি, কিন্তু তবুও জায়গাটা আমার জন্য খুব আনন্দের জায়গা। সেই সুযোগটা আমি নিয়ে আমার কথা, নিজের কথা বলে ফেললাম। অভিজ্ঞতা অনেক। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ এইটুকু। 79 সালে পাশ করেছি। তোমরা আমার কোন বয়সে কতটুকু বুঝতেই পারো। কিন্তু এই 2004 থেকে 2019 এই 15 বছর আমার পেশাগত জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। একদিন ডাক্তার হওয়ার জন্য যে ব্যাকুলতা ছিল, তারপরে তো হারিয়ে যাচ্ছিল। তারপরে আবার আমি যদি আরেকবার জন্মাই, আমি ডাক্তার হয়ে জন্মাতে চাব এবং এই প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ। আদিপ কি ডাক্তার হয়ে জন্মাতে চাবা? আরেকবার জন্ম নিলে হাইপোথেটিক্যালি যদি চিন্তা করি, আমি ডাক্তার না হলেও এমন একটি পেশার সাথে সংযুক্ত থাকতে চাই যেখানে মানুষের জন্য কিছু করার সুযোগ থাকবে। কারণ আমরা মনে হয় যে আমাদের যে সংক্ষিপ্ত জীবনটা আছে, সে জীবনে নিজেদেরকে নিয়ে অনেক সময় এত বেশি ব্যস্ত থাকি যে অন্যদের কথা চিন্তা করার আর সময় থাকে না। ছকে বাঁধা একটা জীবন থাকে যে আমরা প্রথমে আমাদের শিক্ষা জীবন শেষ করব, কর্মজীবনে প্রবেশ করব, তারপরে এক সময় হয়তোবা আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একটি পরিবার হবে, পরিবার থেকে সন্তান হবে, তারপরে সন্তানের লালন পালন করব, তারপরে মৃত্যু হবে।
এই যে ছকে বাঁধা জীবন, এই ছকে বাঁধা জীবনের মধ্যে কিন্তু অন্যের জন্য করার কোনো সুযোগ বা চিন্তা কোনোটাই তেমন থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের জীবন তখনই সার্থক হবে যখন সে অন্যের জন্য চিন্তা করে, যখন সে অন্যের কষ্টটা অনুভব করতে পারে, যখন সে অন্যের মুখে হাসি ফোটাতে পারে। এই 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 চেষ্টায় যদি মানুষের একটা দিনও ব্যয় হয়, সে একটা দিনই মনে হয় সে জীবনটা সম্পূর্ণভাবে যাপন করে। অন্য দিনগুলো হয়তোবা সে পার করে, কিন্তু জীবনটা তার সম্পূর্ণ হয় না। এবং এই যে অন্যকে যে অন্যের মুখে হাসি ফোটানোর যে প্রয়াস, এবং একই সাথে মানে যে সৃষ্টিকর্তার প্রতি যে একটা গভীর কৃতজ্ঞতার প্রকাশ, এই প্রকাশের মাধ্যমেই আমাদের জীবন পরিপূর্ণ হয় বলে আমার কাছে মনে হয়। তাই সুতরাং চিকিৎসক না হলে এমন কিছুর সাথে জড়িত থাকতে চাই যেখানে মানুষের জন্য কিছু না কিছু করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। নাফিসা, এক সেন্টেন্সে। আসলে আমিও ওর সাথে একমত যে আমি অন্যের জন্য বা কারোর জন্য আমি কিছু করতে চাই, তার কষ্ট লাঘবের জন্য, এবং সামাজিক হোক ব্যক্তিগত হোক অন্যের উন্নতির জন্য। সেটা যে আমাকে চিকিৎসক হয়েই হতে হবে আমি সে বিশ্বাসী না। এবং আমি অন্যের কষ্ট একজন চিকিৎসক হয়ে যত এখন আমি অনুভব করতে পারি, আমার কাছে মনে হয় যে আমি আর কষ্ট বোধহয় নিতে পারবো না। এই জায়গাটায় আমি একটা কথা বলবো। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করছিলে না? সেখানে তোমাদেরকে ছোট 3-4টা বইয়ের দিচ্ছি, ওখানে একটা বই আছে, ম্যান সার্চ ফর মিনিং। তো ওখানে প্রথম পাতা খুললেই দেখবা যে ওখানে একটা সেন্টেন্স লেখা আছে যে লাইফ ইজ এ ট্র্যাজিক অপটিমিজম। এই শব্দগুচ্ছটা আমার খুব প্রিয়, ট্র্যাজিক অপটিমিজম। এটা নিয়ে আমি সুরেশের সাথে বেশ গল্পও করেছি যে এই শব্দটা ব্যবহার হলো কেন। এরপরে এর ব্যাখ্যা আছে, আমি আর তোমাদেরকে ব্যাখ্যায় যাব না, তাহলে বইটা পড়ার মজা হারিয়ে ফেলবা। এটা হচ্ছে যে জীবনের খুব মজার একটা জীবন, মানে জীবনে সাফারিং আছে, ভোগান্তি আছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কি জানো, যে এর পরে আবার মৃত্যু আছে। তারপরেও তো মানুষ বাঁচতে চাচ্ছি এবং মানুষের জন্য করতে চাচ্ছ, আশা দেখাতে চাচ্ছ জীবনকে। এইটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় মধুর জায়গা আর কি। হ্যাঁ, ওই যে বললে না যে আর মানুষের ভেতরে যে কি অফুরন্ত শক্তি দেয়া হয়েছে, তুমি চিন্তাও করতে পারো না। এবং এটা চিন্তাও করতে পারো না, যে চিন্তা করতে চাও শুধু এই যে এইখানে যে বসে আছো না, এইখানে একটি ব্যক্তি আছেন, সবাই গুরুজি ডাকেন আর কি। এই মানুষটার যে অফুরন্ত শক্তির জন্য বাকি মানুষগুলো বসে আছে, আমরা এখানে বসে আছি। তার চাইতে অবাক হবা যদি কখনো দুটো জিনিস দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। একটা হচ্ছে লামায় তাদের যে বিশাল কর্মকাণ্ড, অকল্পনীয়। আর আমরা এখন ঢাকা শহরে যদি নিরাপদ রক্ত চাই, কিছুদিন আগে আমাদের জেনারেশন বলতো রেড ক্রসের কথা, রেড ক্রিসেন্টের কথা, এখন তোমরা বলো কোয়ান্টামের কথা। একটা মানুষের ভিতরে কি পরিমাণ অফুরন্ত শক্তি থাকলে পরে সে এতগুলো এক জীবনে এরকম দুটো বড় কাজ করতে পারে। এছাড়া আরো অন্যান্য কাজ আছে, আমি সেগুলোর কথা বললাম না। এই ধরনের শক্তি কিন্তু প্রত্যেকের ভিতরেই আছে। এটাকে আস্তে আস্তে উৎসাহিত করা, এটাকে বাজিয়ে নিয়ে যাওয়া, আমার মনে হয় যে শেষ হয়ে যাবে, আর পারি না, আসলে তা না। আমি যার কাছ থেকে প্রেরণা পেলাম, তার 2 মিনিট তার কথা শুনবো নাকি? আমি যদি এই সুযোগটা নেই যে আমার যিনি শিক্ষক
বন্ধু, পথ প্রদর্শক, তাকে যদি একটু পরিচয় করিয়ে দিই আপনাদের কোনো আপত্তি আছে কিনা? Suresh, they say that we are left with few more minutes. So do you think that you'd address say a few things? Because I mean, don't feel embarrassed. No, I mean, you know what we have been talking about. You understand very well. So can I request you to say a few words? So I started as an anesthetist, but like him also. But 25 years ago, I moved to palliative care, and since then I've been working with people with incurable illness, dying people. Something that I noticed, or something that keeps many of us in that area, is that a crisis in life can. It depends. Crisis in life can sometimes bring the best in that person out, or crisis in life sometimes bring the worst in that person out. So we have seen, like, because in my professional life daily I see people in crisis, and then I also observe like something that, because this is what we call there is a term called transcendence. Transcendence is actually, I'm basically not a religious person. We were even discussing, I can be placed somewhere what we call even agnostic. But transcendence I consider as one of the expressions of spirituality. And again, I believe that people are inherently spiritual. So some experiences like this, or like examples like this, are demonstration of what we call transcendence, demonstration of the spiritual inner strength, which again, like obviously when you see people like that, when you see people doing this, overcoming and transcending the suffering, definitely we admire them. But more than that, for people like me who have been seeing it very regularly, in a way it restores our faith in humanity. What is a human spirit capable of? What is human spirit like? Even when challenged, to what extent can it go? This is something like, I have a lot of friends like this couple, people who came to me as patients and later became friends with me. So this is something that we realize, like the potential of human spirit is like unlimited, and then when challenged, sometimes it go up like to any height, and these are sort of I could not understand Bangla, but again basically I knew what they were discussing about, and then so this is great appreciation of the individual efforts, and also from the point of view of restore that, because these instances restore our faith in spirit. If you want, আমরা দুজনই বিশ্বাস করি যে খুব ভোগান্তি, যেটাকে সাফারিং বলে, দুর্দশা, ডিস্ট্রেস বলে, এই জিনিসগুলো মানুষের ভেতরে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে মানুষের সবচেয়ে খারাপ জিনিসগুলোকে বের করে আনতে পারে, অথবা মানুষের ভেতরের সবচেয়ে ভালো জিনিসগুলোকে বের করে আনতে পারে। এখন কিন্তু এই জায়গাটা, এই শক্তিটা কিন্তু অফুরন্ত। খারাপ হলে খুব অফুরন্ত খারাপ হতে পারে। এই খারাপ জায়গা দেখার জন্যই আমি গত মাসে পোল্যান্ডের অসউইটজ গেছিলাম, যে মানুষ কি পরিমাণ নিষ্ঠুর হতে পারে, কি পরিমাণ অমানবিক হতে পারে। কিন্তু আবার সে তার ভিতরেই দেখা গেছে যে এই অমানবিকতার ছাপিয়ে উঠে আসলে মানবিকতাটাই বড় হয়ে দেখা দেয় কখনো কখনো, অনেক সময়। তো যে জায়গাটা বলছিলাম, যে এই জায়গাটাই হচ্ছে ইন্দ্রিয়কে অতিক্রম, ট্রান্সেন্ডেন্স বলে একটা শব্দ ব্যবহার করেছেন উনি, যে আমরা বলি যে ইন্দ্রিয় গ্রাহ্য যেটুকু ক্ষমতা, যেটুকু জায়গা আছে, তাকে অতিক্রম করে যাওয়ার যে বিষয়টা, আত্মাটা কোথায় আসলে, আধ্যাত্মিকতার জায়গাটা কোথায়? কেন পূর্ণিমার চাঁদ দেখলে আমরা উতলা হই, কেন শিশু দেখলে আমরা নিষ্পাপ ভাবি,
কেন ফুল দেখলে ভালো লাগে, কোথায় কোন জায়গাটা ভালো লাগে। তো এই ভালো লাগার জায়গাটা কি সেরকম জায়গার থেকে আসে যেখানে আমরা ইন্দ্রিয়কে অতিক্রম করে গিয়েও কোথাও ভালো লাগা, মানে আপনি বিরিয়ানি খেলে মজা লাগে, মিষ্টি খাইলে ভালো লাগে, আমার খুব ভালো লাগে, কিন্তু কিন্তু আপনি কি বোঝেন যে একটা ফুল দেখলে যে ভালো লাগার যে জায়গাটা, আকাশ দেখলে প্রকৃতির দিকে তাকালে যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা তো ওই ধরনের আনন্দকে ছাপিয়ে অন্য কোথাও চলে যাওয়া। ঠিক তেমনি মানুষের এই আত্মার শক্তি জায়গাটা অনেক বড়, অনেক বিশাল। দুর্দশা ভোগান্তি মানুষের ভিতরের ওই জায়গাটাকে অনেক বড় করতে পারে। তাই নাফিসা যখন বলে যে আমি মনে হয় মাঝে মাঝে আর নিতে পারবো না, তখন আমি বলি যে না, পারা যায়। পৃথিবীর বহু মানুষ পেরেছেন ভোগান্তিকে অতিক্রম করে গিয়ে অনেক বড় মহৎ কিছু করতে, প্রচুর উদাহরণ আছে। এবং এই ক্ষমতা প্রত্যেকের ভেতরেই স্রষ্টা দিয়ে দিয়েছেন। আমরা এটাকে কি চর্চা করলাম কিনা, বড় করলাম কিনা, ভালোবাসতে শিখলাম বেশি না ঘৃণা করতে শিখলাম বেশি, তার উপরে অনেকটুকু নির্ভর করে। সবার শেষে সবটুকু যে জায়গাটা আমার, আমি বয়সে তোমাদের চেয়ে অনেক বড়, কিন্তু তবুও একটা কৃতজ্ঞতার জায়গা একটা থাকলোই। কৃতজ্ঞতাটা কিসের জন্য জানো? যে এই যে সাহসটা, এই সবার সামনে মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে কোনো ধরনের অন্য কোনো কিছু না ভেবে মুখোমুখি দাঁড়ানোর যে সাহস, এটা আমাদের খুব কম মানুষেরই হয়। এবং এই হীনমন্যতা পার হয়ে এসে সমানে সমানে দাঁড়িয়ে যখন কথা বলতে শেখো, তখন শ্রদ্ধাও থাকে, কৃতজ্ঞতাও থাকে, সাথে ধন্যবাদও থাকে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিও আমাদের শ্রদ্ধেয় স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের আজকের এই আলোচনায় যদি কারো কোনো বিন্দুমাত্র উপকার হয়, তাহলে আমি মনে করব যে আজকের এই সন্ধ্যাটি সার্থক। আর আপনারা যে আপনাদের ব্যস্ত সময় থেকে কিছুটা এখানে ব্যয় করলেন, তার জন্য আবারও আমরা আমাদের দুজনের পক্ষ থেকেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। অনেক অনেক কৃতজ্ঞ যে আমরা এখানে আপনাদের কিছুটা সময় নিয়ে আমাদের কথা আমরা বলতে পেরেছি কিছুটা হলেও। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ দুজনে।